একটি শ্রুতি নাটক এবং এই শ্রুতি নাটকটা মূলত যারা করছেন তারা হচ্ছেন ইংল্যান্ডের পারাবার সাংস্কৃতিক সংস্থা বলে একটি সংস্থা আছে, যেটার মধ্যে আমরা কয়েকজনই আছি। মূলত তারাই এটা নাটকটার প্রযোজনা করেছেন। এই নাটকটার নাম হচ্ছে পাখিদি ও ছবিদা। এখন পাখিদি ও ছবিদা কেন? আমার মনে হয় এই নামটার মধ্যে সামান্য একটু বৈচিত্র্য বোধহয় আপনারা খুঁজে পেলেও পেতে পারেন। পাখিদি ও ছবিদা এই কারণে যে এই নাটকের মুখ্য দুই যা চরিত্র, তার প্রথম হচ্ছেন পাখিদি। তিনি যদিও একটা অন্য জীবিকাতে আছেন, কিন্তু মূলত তিনি হচ্ছেন যাকে আমরা বলি বার্ড ওয়াচার। অ্যান্ড বার্ড ওয়াচারের যে ঠিক কী বাংলা হবে না, মানে পক্ষী কী বলবো সেটা আমি ঠিক নিজেও জানি না। যাই হোক, বার্ড ওয়াচার বললে আমার মনে হয় সকলের কাছে ব্যাপারটা বেশি পরিষ্কার হয়। দ্বিতীয়ত আরেকজন যিনি আছেন চরিত্র, দুটোই চরিত্র মূলত, তার নাম হচ্ছে ছবিদা। এই ছবিদাও হচ্ছেন, তাঁরও একটি অন্য জীবিকা আছে, তাতেও তিনি প্রতিষ্ঠিত। কিন্তু বুঝতেই পারছেন, নাম যেহেতু ছবিদা, তার প্যাশন কিংবা বিশেষত তার ভেতর থেকে যেটা উঠে আসে সেটা ছবি আঁকা। পাখিদি ও ছবিদার সঙ্গে অদ্ভুতভাবে দেখা হয়ে যায় একটা অদ্ভুত পরিবেশের মধ্যে। কীরকম? পাখিদি তার নিজের চাকরি বাকরি ছেড়ে, মধ্যবয়সিনী মহিলাটি ট্র্যাক স্যুট পরে, মাথায় টুপি ফুপি পরে টোরে তিনি বায়োনোকুলার নিয়ে ছবি দেখতে বেরিয়ে পড়েছেন। এবং বেরিয়ে পড়েছেন এমনভাবেই তিনি জানেনও যে প্রায় কোথায় যাচ্ছেন, কিন্তু তিনি যাচ্ছেন একটা উড়িষ্যার কোনো না কোনো একটা গণ্ডগ্রামের দিকে। আর ছবিদা যিনি, তিনি জীবিকাতে হচ্ছেন জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ। এই জিওলজিস্ট সেখানে তিনি গেছেন ক্যাম্প করতে। ওই গ্রামের জঙ্গলে যেরকমভাবে ক্যাম্প হয়, উড়িষ্যার জঙ্গলের দিকে সেরকম জায়গাতে ক্যাম্প হচ্ছে। সেখানে মাঝে মাঝে হাতি টাতি বেরোয়। শীতের দিন, বেলা ছোট। পাখিদি এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাস স্ট্যান্ডে বলেছে, আপনি কোথায় যাবেন? এই তো এখানে, বাস তো আর বেশি যাবে না, নামিয়ে দিয়েছেন। পাখিদি নেমে দেখলেন ছোটোবেলাতে জঙ্গলের মধ্যে সরু রাস্তা, বাসটা তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, লাল আলোটা আস্তে আস্তে একটু একটু করে ছোটো হয়ে চলে যাচ্ছে, ধারে কাছে কিছু নেই। খেয়াল করে দেখলেন পাশে একটা ঝুপড়ির মতন ব্যাপার আছে। এই ঝুপড়িটার মধ্যে দু চারজন লোকজন রয়েছেন, কিন্তু তারা সবাই হচ্ছেন ওড়িয়া ভাষী। তা কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এরকম ভাবতে ভাবতে তিনি সেখানে গিয়ে হঠাৎ দেখলেন দু চারজন লোক তো রয়েছে, যদি কিছু কথা বলা যায়। আমাদের নাটকটা এইখান থেকে শুরু হচ্ছে। বাবা, এই কোথায় নামিয়ে দিল বাসটা? এই তো শুনশান গণ্ডগ্রাম একটা। ইস, কোনো লোকালয় নেই, দোকানপাট নেই, কিচ্ছু নেই। না না, ওই তো একটা ঝুপড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু কথাও শোনা যাচ্ছে। দেখে দেখে একটু এগিয়ে যাই। হ্যাঁ, এই যে ও মশাই, শুনছেন? হ্যাঁ, আপনি কি বাঙালি? আমাকে হঠাৎ আমাকেই? ব্যাস, আমার উত্তর পেয়ে গেছি। না, উঠতে হবে না, বসুন। ঠিক আছে, কিন্তু এই 7-8 জনের মধ্যে আমাকেই বাঙালি বলে মনে হলো কেন বলুন তো? খুব একটা কঠিন নয় ধরতে পারাটা। কিন্তু আমি তো ওদের সঙ্গে উড়িয়া ভাষাতেই কথা বলছিলাম, আর এরা সকলেই স্থানীয় লোক। হ্যাঁ, সে তো আমিও শুনছিলাম, কিন্তু এই বাঙালির মধ্যে আমি তো বাঙালি, আর আমার উড়িয়া ভাষাটা তেমন জানা নেই, জানেন, কোনো রকমে কাজ চালাচ্ছিলাম। তাই আপনার বাংলাতে উড়িয়া শুনে একেবারে তার প্রতি অটোমেটিক্যালি। ও, তাহলে আপনি বলতে চাইছেন আমার উড়িয়া ভাষার উচ্চারণ বাংলায়? সে তো বটেই, তা নয় তো আমি ধরলাম কি করে? ওদের সকলের থেকে আপনার উচ্চারণটা অনেকটাই আলাদা। বাবা, আপনার তো সাংঘাতিক কান দেখছি।
তাই কি? আমার তো মনে হয় যে কেউ একটু খেয়াল করে যদি শোনে এই ঝুপড়ির ভেতরের আড্ডাটা, তাহলে সে কিন্তু ঠিক বুঝে যাবে আপনি উড়িয়া নন। তাতে সাংঘাতিক কানের কোনো দরকার হয় না। কি জানি, হতেও পারে। এতদিন অবশ্য কেউ আমায় বলেনি তো? না, জানতাম, কারণ তার আমার মতন পরিস্থিতিতে পড়তে হয়নি, তাই সে কান খাড়া করে শোনেও নি, তার প্রয়োজন হয়নি। তাছাড়া হয়তো আপনি বাঙালি বলেই, মহিলা বলেই আপনি আপনার কানে ধরা পড়েছে, এও তো হতে পারে। সেটা অবশ্য হতে পারে। মেয়েদের কান প্রয়োজনে কিন্তু একটু বেশি শার্প হয়ে যায়। ও হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। বোধ হয় না, সত্যি সত্যি ঠিকই বলেছি। এমনিতে হয়তো মেয়েরা অনেক কিছু শুনতে পায় না, অনেক কিছু ইচ্ছে করে শুনতেও চায় না, কিন্তু দরকার যখন হয় তখন ওই কান দিয়েই কিন্তু সব কিছু করে ফেলে। ও, তার মানে চায়ের দোকানের এই কটি লোকের মধ্যে আমাকে বাঙালি বলে আইডেন্টিফাই করার কিছু একটা দরকার আপনার হয়েছে, এবং সেই কারণে কান খাড়া করে আপনি শুনছিলেন। অনেকটাই ঠিক বলেছেন, তবে উচ্চারণেও সত্যি কথা বলবো, ওই ওদের মধ্যে ওই যে আপনার চায়ের দোকানে আরও যারা সব ছিল তাদের মধ্যে থেকে কিন্তু আপনাকে একটু অন্যরকম মনে হচ্ছিল। ও তাই নাকি? আমাকে দেখেও ওড়িয়া ছাড়া অন্য কোনো প্রদেশের লোক মনে হয়েছিল আপনার? হ্যাঁ তো, আর সেই অন্য কোনো প্রদেশটা পশ্চিমবঙ্গ সম্ভাবনাটাই বেশি ছিল, সেটাই তো আমার মনে হয়েছে। ও, অর্থাৎ আপনি আমায় বাঙালি বলে দেখেই চিনতে পেরেছিলেন? তেমনটি নয়, তাহলে তো সোজাসুজি দরকারের কথাই বলতাম, তবে আন্দাজ করেছিলাম বটে। আসলে আমাদের এই চাঁদকার মতো, বুঝলেন, উড়িষ্যার একটা এলেবেলে গঞ্জ এলাকার রাস্তার ধারে ঝুপড়িতে একজন মহিলাকে দেখে আমিও কিন্তু গোড়াতেই বেশ অবাক হয়েছিলাম। সে তো হওয়ারই কথা, তবে এই রোড সাইড চায়ের দোকানে বা ওই ঝুপড়ি যাই বলুন না কেন, এখানে কিন্তু আমি ছাড়া আরও দুটি মহিলা আছে। হ্যাঁ, সেটা নোটিস করেছেন? হ্যাঁ, তার করবো না। ওই তো যে চা বানাচ্ছে ধীরা, আর ওর অ্যাসিস্ট্যান্ট পদ্ম, মামি, আরে ওদের কি আমি আজ থেকে চিনি? আমাদের তো খানিকটা ওরাই বাঁচিয়ে রেখেছে যে। তার মানে আপনি উড়িষ্যার এই অঞ্চলেরই মানুষ, নাকি পুরনো বঙ্গ সন্তান? হ্যাঁ, তা বলতেই পারেন। রাস্তার ধারে ধীরাদের এই চায়ের দোকানও তো আমার সামনেই তৈরি হলো, তাও দেখতে দেখতে হ্যাঁ বছর 6 তো হয়ে গেল বটেই। আমি আছি তারও 2.5-3 বছর আগে থাকতে। এই যে একেবারে শুনশান গণ্ডগ্রাম, ওই তো খড়ের ছাউনির নিচে একটা বেঞ্চি পাতা, বাস স্ট্যান্ড, আর ওই আপনার ধীরার ঝুপড়ি, ধারে কাছে তো কোনো লোক বসতি নেই, একটা দোকানপাট পর্যন্ত নেই, উফ কিচ্ছু নেই। আমি যে কি বিপদে পড়লাম। নেই বলতে পারেন। এই তো দেখছেন দুধারে খানিকটা ক্ষেত, আর জঙ্গলের মধ্যে দিয়ে একটা টানা পিচে রাস্তা চলে গেছে। বাঁদিকে কটক আর ডান দিকে ভুবনেশ্বর, কোনোটাই কাছে না। তবে হ্যাঁ, গ্রামগঞ্জ আছে মাঝে মধ্যে, তাও খুব কাছে পিঠে, গায়ে গায়ে না, বেশ কয়েক কিলোমিটার দূরে দূরে। তা সেখানে যাতায়াতের উপায় কি? উপায়ের কি এসব জায়গায়? পায়ে হাঁটা, নয়তো যাদের সাইকেল আছে, হ্যাঁ 2-1টা ভ্যান রিক্সা চলাচল করে, আর তা নয়তো এই বাসে যাতায়াত করে 3বার এদিকে আর 3বার ওদিকে দিনের মধ্যে। ব্যাস, আর কিছুই নেই? অন্য কোনো ট্রান্সপোর্ট কিংবা রাত কাটানোর জন্য কোনো একটা জায়গা? আচ্ছা, আপনি কি এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, এখানে একটা হোটেল বা গেস্ট হাউস পাবেন? তা নয়, কিন্তু গভর্নমেন্টের একটা ডাক বাংলো কিংবা গেস্ট হাউস, এই ডিস্ট্রিক্ট বোর্ডের এই ছোটোখাটো একটা যা হোক কিছু। হ্যাঁ, যদি থাকতো কিংবা যদি পাওয়া যেত, আপনি যেতেন কিভাবে? সেটা তো পরের কথা। আগে না ম্যাডাম, সেটাই আগের কথা। একটু অন্ধকার হয়ে গেলে কোনো ট্রান্সপোর্ট তো দূরের কথা, এখানকার রাস্তায় লোক চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় কোনো আলো নেই। তাই নাকি? লোক চলাচলও বন্ধ হয়ে যায়? এ আবার কীরকম কথা? না, যা হয় আপনাকে তাই বললাম। বিশ্বাস করবেন কি করবেন না সেটা অবশ্য আপনার ব্যাপার। আপনি তো আচ্ছা লোক মশাই, দেখছেন একটা মহিলা আনারির মতো নেই, এরকম একটা গণ্ডগ্রামে এসে বিপদে পড়ে গেছে, তার উপরে আপনি আবার ভয় দেখাচ্ছেন। না 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 না, আমি আপনাকে শুধু শুধু ভয় দেখাতে যাবো কেন?
আলবাত দেখাচ্ছেন। এই তো বললেন, আবার ওদিকে কি দেখছেন? এদিকে শুনুন। আসলে শুনুন, আসলে গ্রাম্য লোকজন হলেও সবাই তাকে দেখছে তো। দেখুক দেখুক, তাতে কিচ্ছু এসে যাবে না আমার। না না, এক কাজ করুন, চলুন বাইরে গিয়ে কথা বলা যাক। এই হেটোমেটো লোকগুলো অনেকেই আমার পরিচিত, কিন্তু তখন থেকে এদের মাথার উপর দিয়ে আমি আর আপনি বাংলায় কথা বলে যাচ্ছি। এরা সব কুলি মজুর গোত্রে দেহাতি লোকজন। আপনি এমনিতেও তো এই পরিবেশে বেমানান। চলুন চলুন, আমরা একটু বাইরে গিয়ে কথা বলি। আমাকে এই পরিবেশে বেমানান বললেন কেন? পোশাক আশাক নাকি বয়সের জন্য? বয়স? না 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 না, আপনার বয়স নিয়ে আমার কোনো আশ্বাস নেই, মাথা ব্যথাও নেই। অদ্ভুত মানুষ তো আপনি, এভাবে একজন মহিলার সঙ্গে কথা বলছেন, তাও আবার বাঙালি হয়ে। কি আশ্চর্য কথা! বাঙালি বলি কি মেয়েদের বয়সের ব্যাপারে এক্সপার্ট হতে হবে? তার উপর এই 54 বছর বয়সেও আমি অকৃতদার। বউটৌ থাকলে না হয় একটা আন্দাজ করতে পারতুম। থাক, ঢের হয়েছে, সেটা আর আপনাকে চেষ্টা করতে হবে না। শুনুন, আপনাকে বলেই দিচ্ছি, আমার 48 বছর বয়স। বাবা! আর শুনুন, এই যে জিন্স রাকস্যাক পিঠে নিয়ে বেরিয়েছি বলেই হয়তো এই পরিবেশে বেমানান লাগছে, তাতে দোষের কি হয়েছে? না না, সে তো বটে, দোষের কথা তো কেউ বলেনি। বলুন, আপনাকে যথেষ্ট স্মার্ট আর ইয়াং লাগছে দেখতে। ও বাবা, এতক্ষণে একটা ভালো কমেন্ট শোনা গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নো মেনশন, ইউ আর মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম? বাবা, তা মোস্ট ওয়েলকামটা কোথায় হবে শুনি? এই ধুধু মাঠের ওপরে? হ্যাঁ, সেই তো কথা। আপনাকে কোথায় নিয়ে যাওয়া যায় বলুন তো? এদিকে এই হেমন্তকালের বিকেল, এই মুহূর্তে আলোয় ভরে রয়েছে, কিন্তু যখন ঝুপ করে আঁধার নেমে আসে তখন চতুর্দিকে এমন এমন একটা, কি বলবো, ওই ঝিঁঝির ডাক আর জোনাকের আলো ছাড়া কিছুই দেখা যায় না, শোনা যায় না। থমথমে শান্ত অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়। ঠিক আছে ঠিক আছে, কি আর করা যাবে। আমি তাহলে ওই বাস স্ট্যান্ডে যাই, ওখানে বাস আসবে, তাতে চড়ে না হয়। দাঁড়ান দাঁড়ান, তাহলে তো কোনো কথাই ছিল না। 7-8 মাইল দূরে বলরামপুরে চলে যেতে পারতেন, কিন্তু তা তো হবে না ম্যাডাম। লাস্ট বাস চলে গেছে অন্তত 8 ঘন্টা আগে। তাহলে ওই ধীরার ঝুপড়ি আমার একমাত্র ভরসা, তাই না? ইম্পসিবল, ওরা তো একটু পরেই সব চলে যাবে এখান থেকে। ইদানিং আবার জানেন তো, ওই মাঝে মাঝে হাতিরা হানা দিচ্ছে এই অঞ্চলে। উদয়গিরির দিক থেকে পরশুদিনও নাকি একপাল নেমে এসেছিল। সত্যি কি উপায় করি বলুন তো? অত চিন্তার কি আছে? আপনিও তো ধারে কাছে কোথাও থাকেন নাকি, না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান? সেই জন্যে বলছি কি, আমরা এখানে সময় নষ্ট না করে আমরা সেই দিকে যেতে যেতে কথা বলি স্যার। হ্যাঁ, যেতে যেতে মানে কোথায়? আর আপনি স্যার 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 মানে আমায় বলছেন? কিন্তু আমি স্যার হবো কেন বলুন তো? চলুন তো, আপনার ওই অফিসের দিকে হাঁটা যাক, অন্ধকার হয়ে আসছে যে। যাবেন? কিন্তু বেশ, ঠিক আছে, চলুন। কিন্তু আমি বলে দিচ্ছি, ব্যবস্থা কিছু নেই ম্যাডাম। নেহাতি মাথার উপরে একটা ছাউনি আছে তো, তাহলেই হবে। আগে সেটুকু তো আছে, জায়গাটাও এমন কম না। সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস মানে ওই আর কি অফিসের মতো, ক্যাম্পের চেহারা, ওপরে অ্যাসবেস্টাস, সাইডে ইটের দেওয়াল, কয়েকটা আলাদা ত্রিপল ঢাকা ছাউনিও আছে, গাছপালা আর পাতকুয়ো আছে ঘেরা জায়গার মধ্যেই। জিপটা রাখা থাকে ওই অফিসের সঙ্গে লাগোয়া ছাউনির নিচে। কি বললেন? তার মানে আপনি একজন জিওলজিস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, গেজেটেড অফিসার? তার ডেজিগনেশন অনুযায়ী তাই, ইউ আর রাইট। তাহলে আপনাকে তো স্যার বলে কিছু অন্যায় করিনি। আচ্ছা, আপনার ট্রান্সফার হয় না কখন? হ্যাঁ, সেও এক ব্যাপার। 3 বছর অন্তর একবার করে দিল্লি থেকে চিঠি আসে, আমি রিফিউজ করি। আর এই ইন্টিরিয়ার গণ্ডগ্রামে অফিসাররা কেউ আসতেও চায় না, ফলে আমিও থেকে গেছি, আর কোথাও যাবও না ঠিক করেছি। এই জায়গাটাকে এতটাই ভালোবাসেন, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, যেতেও চান না?
সে আর কি বলবো বলুন তো, এখানকার এই প্রকৃতি, ষষ্ঠ ঋতু, মাটি, জল, আকাশ, গাছপালা, পশু পাখি। পাখি? পাখি বললেন? বার্ডস, মানে বার্ডস, অনেক বার্ডস আছে না এই চাঁদকা এই ডিস্ট্রিক্টে? হ্যাঁ, তা আছে বটে, কিন্তু আপনি এত উত্তেজিত, মানে আপনি কি পক্ষী বিশারদ না কি যেন বলে? না স্যার, না, ঠিক তা নয়। আমি আসলে বার্ড ওয়াচার, পক্ষীবিদ, পর্যবেক্ষক, পক্ষী নিরীক্ষক বলতে পারেন। না না, থাক থাক, তার চেয়ে ওই বার্ড ওয়াচেরই ভালো। অনেক কথা আছে জানেন, যারা ওই বাংলা থেকে ইংরেজিটাই সহজ শ্রুতিমন্ত্র মনে হয়, তবে ওটা আপনার একটা বিশেষ পরিচয় বা পরিচিতি তো বটে। ঠিক বলেছেন, তবে ওই অনুষঙ্গে আমার একটি নামও আছে। সবাই নির্বিশেষে, বড় ছোট, আমাকে আদর করে ডাকে পাখিদি। বাহ, বেশ তো, পাখিদি, বেশ মিষ্টি নাম। গলায় ঝোলানো বায়নাকুলারটি বোধ হয় পাখি দেখার জন্যেই। প্রাথমিকভাবে তাই, তবে দেখতে পারলে অন্য কাজেও ব্যবহার করা যায়, মানে পাখি ছাড়া আরও অনেক কিছু। তাই বুঝি? দেখার সঙ্গে সঙ্গে দর্শনও হয়, দূরের জিনিস কাছে আসে। কথাটা তো বেশ বললেন, বেশ রসিক মানুষের লক্ষণ। কি যে বলেন ম্যাডাম, হেঁটুমেটু গঞ্জের মানুষ, রসিক হওয়ার যোগ্যতা থাকতে হয়। সেসব থাকলে কি আর কলকাতায় বাড়িঘর ছেড়ে এই উড়িষ্যার শুনশান প্রান্তিক জঙ্গলে পড়ে আছি? বলা যায় না, প্রথমে যখন এসেছিলেন হয়তো তখনই আসল রসের সন্ধান পেয়ে গিয়েছিলেন এই চাঁদকায়। তা কি আর জানি, তবে হ্যাঁ, এটা ঠিক, 8-9 বছর আগে পোস্টিং পেয়ে যখন এসেছিলাম, একটু একটু করে কি যেন একটা মায়ায় জড়িয়ে পড়তে শুরু করেছিলাম, বুঝলেন? এই চতুর্দিকে নিবিড় স্তব্ধতা, লোকালয় থেকে অনেক দূরে জঙ্গল, গাছপালা, ওই পাহাড়, প্রকৃতির পাল্টে যাওয়া অলৌকিক সৌন্দর্য দেখতে দেখতে কি যে রঙের বাহার এই আকাশ, এই অরণ্য পাহাড়ে। আহ, থেমে গেলেন কেন? কি সুন্দর কথা বলেন, বেশ লাগছিল শুনতে। আপনাকে দেখে যেমনটি মনে হয়েছিল, আপনার ভেতরটা কিন্তু একেবারে অন্যরকম। না না ম্যাডাম, আমি সত্যি বড় কাঠখোট্টা মানুষ। টেন্টে গেলেই বুঝতে পারবেন, অত্যন্ত অগোছালো। কলকাতায় কে কে আছে? না, খুব একটা কেউ না, তবে ওই নাগের বাজারের দিকে পৈতৃক বাড়ি আছে, মানে এখনো আছে আর কি। থাক, সে কথা যাক। আচ্ছা, আপনি কি করে এই আনকা জায়গায় হাজির হলেন একটু বলুন তো? নিজেকে এইভাবে কেউ এমন উটকো জায়গায় টেনে আনে? রাস্তাঘাট, বাড়িঘর, দোকান, এমনকি জনমনস্বী পর্যন্ত এখানে নেই। কে বললেন নেই? সেই বাস থেকে নামা পর্যন্ত মানুষের সঙ্গেই তো রয়েছি, তাছাড়া অনেক পাখি। সেটা অবশ্য দু চোখ ভরেই দেখতে পাবেন, নিশ্চিত বলতে পারি। কত রকমের আর কি সুন্দর সুন্দর পাখি যে সব দিকে দেখা যায়, যেমন রঙের বাহার, তেমনি তাদের কলকাকলি। আপনার চোখে নিশ্চয়ই অনেক কিছু পড়বে। আমারও ঠিক তাই মনে হচ্ছে। আসলে কি বলুন তো, পাখি দেখার মধ্যে দিয়ে তো সৌন্দর্য খোঁজার চেষ্টা, তাই না? জানেন, আমার সব সময় মনে হয় পাখি দেখা মানে হচ্ছে বর্ণময় সঙ্গীত মুখর এক উড়ন্ত স্বাধীনতা। কে দিল এই রূপ, রং, কণ্ঠ? ভাবুন তো, পৃথিবীতে যদি পাখি, ফুল, বৃষ্টি, সঙ্গীত এসব না থাকতো, মানুষ কি তাহলে আর? আজ বোধহয় আমাকে এই অনিশ্চয়তার মধ্যে কথায় পেয়েছে। সরি, আপনাকে একটু বোর করলাম না? নট অ্যাট অল, নট অ্যাট অল। আচ্ছা, সে কথা পরে হবে। ওই যে আমাদের ক্যাম্পাস দেখা যাচ্ছে। ওই তো আমার মদন দেখতে পেয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে বেশ অবাক হয়েছে, বুঝলেন, আমার সঙ্গে আপনাকে দেখে। দেখছেন কেমন পাগলের মতো ছুটে আসছে? ও মা, ও তো খুব স্মার্ট একটা ইয়াং চটপটে ছেলে। হ্যাঁ, আছে আমার সঙ্গে 4-5 বছর হয়ে গেল। তা কাজের ছেলেই বটে, রান্না বান্না, ঘর পরিষ্কার সবই করে। এখন তো আবার সরকারি ড্রাইভার, মানে আমি একটু একটু করে শিখিয়ে নিয়েছি। এখন দেখুন, আপনার কি মনে হয় এই জঙ্গলি ক্যাম্পে? আমাদের এসব ফিল্ড ক্যাম্প একেবারে অন্য ধরনের।
যে ধরনেরই হোক, আপনি তো এখানে নিজেই এত দিন কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, তা দিয়েছি, কিন্তু আমি কি আর আপনাদের মতো কি বলবো, সভ্যতা থেকে অনেক দূরে বাসিন্দা ম্যাডাম। যে সভ্যতা মানুষকে আশ্রয় দেয় তা কখনো দূরের হতে পারে? কি লজ্জায় যে ফেললেন আপনি আমাকে। লজ্জা? লজ্জার কথা কেন বলছেন? ওর মধ্যে তো আত্মবিশ্বাসের অভাব থাকে। কই, আপনার মধ্যে তো সেরকম কিছু দেখিনি স্যার। সংকোচ ম্যাডাম, সংকোচ। এই যে একবারে প্রিমিটিভ বাসস্থান, তার উপর দুটো ব্যাচেলারের বাস। এই যে মদন এসে পড়েছে। এদিকে আয়, এদিকে আয়। দেখ বাবু, শহর থেকে ভীম সাহেব ম্যাডাম এসে হাজির। আরে না না, থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। তুমি বরঞ্চ আমার এই রাক্সাকটা নাও। দেখো ভীষণ ভারী আছে, কিন্তু সাবধানে নিও। হ্যাঁ, ওই একটি তো আমার যা কিছু। বাহ, এ তো অতি চমৎকার, এ তো অতি চমৎকার আপনার জায়গা। দারুণ দারুণ, সত্যি একেবারে অন্যরকম। এখন বলছেন ম্যাডাম, একটু অন্ধকার নেমে এলে দেখবেন। কিন্তু কি যে খাওয়াবো আপনাকে আজ রাতে। আসলে আপনি একটা খুব খারাপ লোক, প্রথম থেকে আমাকে কাটাতেই চেয়েছেন। এখন তো বেশ বুঝতে পারছি তা। সত্যি তিনটে দিন একটা ফিল্ড ক্যাম্পে কাটিয়ে ফেললাম। ভাবতেই পারছি না মিস্টার বিশ্বাস। আসলে ম্যাডাম, উড়িষ্যার এই জঙ্গল অঞ্চলে পাখিরাই আপনাকে টেনে রেখেছে। তা নয় তো যা কষ্ট করে রয়েছেন, খাচ্ছেন, শুচ্ছেন, সে তো আমি দেখতেই পাচ্ছি। আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিংবা দেখতে পেলেও বলতে চাইছেন না। বেশ, আপনি যা বলবেন তার উপরে আমার আর কোনো কথা নেই। আপাতত লিকার চা, চাল ভাজা, ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা করুন। করব, কিন্তু আপনাকেও বসতে হবে আমার সঙ্গে। হ্যাঁ, তা বসছি, কিন্তু একটু তফাতে। কেন বুঝতে পারছেন তো? এই সকালে নির্মল আলোয় আপনার একটা ছবি আঁকবো। মানে কিছুই না, আপনার সঙ্গে কথা বলতে বলতেই ওপাশে ওই যেখানে আমার পেন্টিং স্ট্যান্ড, ওই দেখুন ওই রং তুলি রয়েছে, সেইখান থেকে। বাবা, আপনি ছবিও আঁকেন নাকি? চমৎকার চমৎকার। ঠিক আছে ঠিক আছে, আবার আমার কোনো আপত্তি নেই। যতক্ষণ কথা বলা যাবে ততক্ষণ সব ঠিক আছে। তাহলে একটা কাজ করুন, শুধু মুখটা একটু পূর্ব দক্ষিণ পানে ঘুরিয়ে রাখলেই হবে। ঠিক আছে, তা নয় রাখছি, কিন্তু আমার এই বয়সে এই মুখের ছবি সত্যিই কি আঁকার উপযুক্ত? শুনুন ম্যাডাম, চর্মচক্ষু ছাড়া মনের চোখ বলতেও তো একটা ব্যাপার আছে। আপনি আপনাকে সেই চোখ দিয়ে দেখার চেষ্টা করছি, আর তাই তো মনে হয়েছে আপনি এক বিরল সুন্দরী। বর্ণ, ব্যক্তিত্ববোধ, চলন সব মিলিয়ে। প্লিজ প্লিজ মিস্টার বিশ্বাস, আপনাকে তো পরশুই সব গল্প করেছি। 10 বছর আগে স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে ডিভোর্স করে এদেশে ফিরে এসেছি। তারপরে নিজেকে সুন্দরী ভাবতে করুণা হয়। হ্যাঁ দেখুন, সেটা নিয়ে আমি তো কোনো মন্তব্য করতে পারি না। কেন পারেন না? একটা হৃদয়হীন পলিগ্যামিক স্বার্থপর মানুষ সম্পর্কে? না ম্যাডাম, তাও পারি না। কেননা আমি তাকে দেখিনি, চিনি না, জানি না। কিন্তু 3 দিন ধরে আপনাকে দেখার অভিজ্ঞতায় এইটুকু বলতে পারি, আপনার সেই স্বামী মানুষটির দেখার চোখ ছিল না। নিঃস্বার্থভাবে যে মানুষ সুন্দরে অন্বেষণ করে যান, তিনি কি কখনো খারাপ মানুষ হতে পারেন? কি জানি, হয়তো ছেলে মেয়ে দিতে পারেনি, তার আশা পূরণ হয়নি। দেখুন, সেটা তো ওপরওয়ালার ইচ্ছে। তবে একটা কথা বলি। বলুন না। মাঝে মাঝে একটা কথা বলেন আপনি, একেবারে মনের মধ্যে গেঁথে যায়। তা নয় ম্যাডাম, ওটা নিয়ে কমন সেন্স। এই যে দেখুন, আপনার ছেলে পুলে হলো না, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, বিদেশ থেকে আপনি ফিরে এলেন, এসবই যেন একটা ভবিতব্য। অন্য একটা দিকে আপনাকে অলক্ষ্য থেকে টান ছিল। সেটা কি তাহলে? ওই যে মুক্তবিহঙ্গ,
ভেতর থেকে অজানা কেউ আপনাকে নীরবে আকর্ষণ করছিল ওই সৌন্দর্যের দিকে। সব কিছুর কার্যকরণ ব্যাখ্যা করা যায় না ম্যাডাম। না 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 না, আপনি মুখটা ঘোরাবেন না। আমি ওই প্রোফাইলটা পাল্টাতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। না না, আপনাকে স্টিফ হয়ে থাকতে হবে না, আমি আর বেশিক্ষণ নেব না। ও, ছবিটা এর মধ্যেই হয়ে যাবে বুঝি? মানে ছবির কথা বলছেন তো? না না, সে তো সময় লাগবে। আমি জাস্ট আপনার মুখের আর এই আধা হিমেল সকালে এই গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়া, সব মিলে এনভায়রনমেন্টটা ধরে রাখার চেষ্টা করলাম। এবার তাহলে আপনার শিল্পী হয়ে ওঠার বিষয়ে কৌতূহল দেখাতে পারি? না না না, ও কি বলছেন, আমি আবার শিল্পী কোথায়? ঠিকই বলেছি তো, প্রকৃতি মুগ্ধতা এবং তাকে রঙে রেখায় প্রকাশ করার জন্যে যে মানুষটি এই জঙ্গলের মধ্যে জীবন কাটিয়ে চলেছে, তাকে শিল্পী ছাড়া আর কি বলা যাবে? না ম্যাডাম, শিল্পী আরো অনেক বড় মানুষ। শিল্পী হচ্ছেন বিশ্বকর্মা, আমি সে তুলনায় কি? আপনি তো দেখছি বেশ কর্মী হিসেবেও কিছু কম যান না। যা সুন্দর বাগান করেছেন এই জঙ্গলের মধ্যে, তার উপর আবার ছবিও আঁকেন। আসলে দেখতে দেখতেই যেন ছোট বয়সের আঁকার ইচ্ছেটা জেগে উঠেছিল। তার মানে একটা শিল্পী মন আপনার ছেলেবেলা থেকেই ছিল? হ্যাঁ, কি যে বলেন, আমাকে বড় জোর একজন ছবি আঁকিয়ে বলতে পারেন। মজার কথা জানেন তো, এই চাঁদকা, ঘোটাল, বড়কেতু, নীলপুরি আশেপাশে গাগঞ্জের লোকেরা আমার আবার একটা নাম দিয়েছে ছবি আঁকার জন্যে। শুনি শুনি, কি নাম শুনি? ছবিদা। ওরে বাস, আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়াটা তো কি অদ্ভুত না? পাখি দে ও ছবিদা, আশ্চর্য আশ্চর্য। কি হলো ম্যাডাম, অমন চুপচাপ উদাস হয়ে গেলেন কেন? হ্যাঁ হ্যাঁ, না না, কিছু না কিছু না, আপনার কথা মনে পড়ে গেল। সব সময় কার্যকরণ ব্যাখ্যা করা যায় না। সত্যিই তাই, কিছু ঠিক থাকে না। হঠাৎ এক সময় মনে হয়, আচ্ছা আমি এখানে কেন? হ্যাঁ, যে কথা বলছিলাম, জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা, আপনি শহরটাও ছেড়ে এই চাঁদকায় হাজির হলেন কোত্থেকে, কি করে? এখন তো বলতে ইচ্ছে করছে নিয়তি। কলকাতা থেকে এক বার্ড ওয়াচার গ্রুপের সঙ্গে বেরিয়েছিলাম। গোপালপুর, চিল্কা, ভুবনেশ্বর সব ঘুরে 4 দিন পর ওরা ঠিক করলো ওরা পুরী যাবে। আমি বার্ড ওয়াচিংয়ের জন্য বেরিয়েছি, আমি যেতে চাইলাম না। অথচ আমার কলেজের ছুটি এখনও 10 দিন বাকি। তাই আমি ভুবনেশ্বর মিউজিয়ামে ঘুরছিলাম, তখন ওখানকার কিউরেটর মিস্টার ডক্টর বিশ্বনাথ মহান্তি, উনি আমায় আমার এই পাখি দেখার শখ শুনে উনি বললেন, এই চাঁদকার নাম বলে দিলেন, বললেন ওখানে যান। ও, সেই শুনে আপনি রওনা হয়ে গেলেন? না, তখনই ভাবেনি, তবে সিটি বাস টার্মিনাসে এসে একে ওকে খোঁজ করছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম। তখন একজন ভদ্রলোক বললেন, ওই যে বাসটা দাঁড়িয়ে আছে ওটাতে উঠে যান, ওটা আপনাকে চাঁদকায় নিয়ে যাবে। আগু পিছু না কিছু ভেবে উঠে পড়লাম। তখন 2:30 বাজে, আমার মাথাতেই আসেনি আমি ফেরার বাস পাবো কি না। তারপর আর কি, তারপর এটা যে এত দূর হবে, এত বিচ্ছিরি একটা জায়গা, সেটা তো আমি ভাবিনি। কোথাও কিছু নেই, বাসটা আমাকে নামিয়ে দিয়ে ওই সরু রাস্তাটা দিয়ে চলে গেল। তার বাসের পেছনের আলোগুলো, লাল আলোগুলো আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল। চারিদিক নিঝুম, চুপচাপ, কোনো লোক নেই। শুধু দূরে ওই চোখে পড়লো ওই ছোট্ট ঝুপড়িটা, চায়ের ঝুপড়িটা। আর শুনতে পেলাম অনেক পাখির ডাকাডাকি। আপনার ভয় করেনি? ভয় না, ভয় করেনি। একটু নার্ভাস হয়েছিলাম, কিন্তু তার অবকাশ তো পাইনি। তার আগেই তো আপনার দেখা পেয়ে গেলাম। আসলে ব্যাপারটা
একদম উল্টো বুঝলেন। আমি আপনার দেখা পেলাম। সে আপনি যেভাবেই বলুন, দেখা হয়ে গেল সেটাই বড় কথা। জানি না বাবা মনে মনে ভাবছেন কি না, দুজনের দেখা হলো রে, না দেখাই ছিল রে ভালো। না ম্যাডাম, মনে আমার সেই বোধটা নেই, বরং দেখাটা না হলে। না হলে কি মিস্টার বিশ্বাস? এই মানে কি আর না, কিছু না, আসলে বুঝতাম না। যাকে মিস্টার বিশ্বাস, আপনি কিছু একটা বলতে চাইছেন, সংকোচ আপনাকে বাধা দিচ্ছে, তার কিন্তু কোনো দরকার নেই। হ্যাঁ, খানিকটা তাই। আচ্ছা তাহলে বলি, আপনি খুব হিসেমি মহিলা নন, আপনি বেশ সহজ সরল, আপনাকে দেখতেও বেশ সুন্দর। আর আর কি বলি বলুন তো, আপনাকে যেন সব কথা বলা যায়, দেখা না হলে সেসব টের পেতাম না। সত্যি? কিন্তু কই, খুব একটা তো বলেননি আমায়। বলিনি না? তাহলে বোধহয় মানে সেটা মানে বলার কথাটা আমার আঁকা ছবিতেই হয়তো ফুটে উঠবে। বেশ, এবার তাহলে আমি এখান থেকে উঠি, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, অনুমতি? না না, ঠিক কী বলছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইনফ্যাক্ট কয়েক মিনিট আগেই আমার হয়ে গেছে। এখন নিশ্চয়ই কাজে বেরোবেন? হ্যাঁ, ঠিক বলেছেন। তবে আমার কাজ মানে তো ওই যে এখান থেকে ওই বাগানের শেষ মাথায় ছাউনিতে অফিস। কোথায়? সরি। ঠিক আছে, আপনি কাজে যান, আমি একটু বেরিয়ে পড়ি। মদন মানে কয়েক ঘন্টার জন্য দিন অবশ্যই বেরোন না, আপনি তো পাখি দেখবেন তো। হ্যাঁ, পাখি তো দেখবই, ছবি তুলবো। আর ওই যে কি বললেন না, কুড়াগ্রামে কি একটা হাট বসে, ওখানেও যাব যদি কিছু কেনাকাটা করা যায়। ঠিক বুঝেছি। খাবার দাবার কিছু নেই, বাজার করবেন তো। আর পাখি বললে তো আপনি আমার মুরগিও খান না। না না, অত বেশি ছুতমার্গ আমার নেই। আবহাওয়াটা সুন্দর, একটু ঘুরে আসি। বেশ, ঘুরে আসুন, তবে সঙ্গে জিপটা আর মদনকে সঙ্গে নিয়ে যান, তাড়াহুড়ো নেই। ঠিক আছে, তবে মদনকে সঙ্গে নিতে হবে না, আমার নিজের ড্রাইভিং লাইসেন্স আছে, কোনো চিন্তা করবেন না। না, তার জন্য না, রাস্তাটা চিনতে হবে তো। শুনুন মশাই, না চিনেই যদি এতটা চলে আসতে পারি, আর কি হারাবার চান্স আছে? হ্যাঁ, না চাইলেও হারাতেও পারেন বই কি। তবে না, আপনি নেট ঠিক চিনতে পারবেন, আমি জানি। ছবিটা কি দেখে যেতে পারি? কিছুই তো হয়নি এখনো, শুধু কতগুলো দাগ টেনে রেখেছি, বাকিটা ভাবনায় রয়েছে। অর্থাৎ মনের চোখে ধরে রেখেছেন। বেশ, পরেই এসে দেখব। এখন আসি তাহলে। হ্যাঁ, আসুন। কালকে আপনি চলে যাবেন ভাবতেই এখন থেকে ফাঁকা লাগছে। এত চমৎকার চাঁদনি রাত, তবুও। দেখবেন আস্তে আস্তে আবার সব শুয়ে যাবে। না, মনে হচ্ছে না। এতদিনে আমার এই ক্যাম্পে কোনো মহিলা কখনো এসে থাকেননি। আপনি এলেন, আবার চলেও যাবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে একজন মহিলা উপস্থিতিতেই আপনার এই চাঁদকার ফিল্ড ক্যাম্প 5-6 দিনের জন্য আনন্দ ভরে উঠেছিল। তা অবশ্য যুক্তি অনুযায়ী তাই দাঁড়াচ্ছে বটে, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। কেন? আপনি তো তাই বললেন। বললুম বটে, তবে ভেবে দেখেছি কোনো একজন মহিলা নন, যে ফাঁক লাগার ব্যাপারটা এখন থেকে ফিল করছি, সেই শূন্যতাটা অন্য কেউ নয়, এই আপনার জন্যেই। সেটাকে নিশ্চিত হয়ে বলতে পারেন মিস্টার বিশ্বাস? আপনি তো জানেন না, অন্য কোনো মহিলা কখনো যদি এসে থাকতেন তাহলে কীরকম লাগতো, ফাঁকা ফাঁকা মনে হতো কি না সে যে চলে যাওয়ার আগে পরে? আসলে হেঁটো মানুষ হয়ে গেছি তো, যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু মনে মনে জানি আপনি এই পাখিদি নামের মানুষটির জন্যেই
কি যে বলি, এই বুড়ো বয়সে কারোর জন্য তেমন কেন হয় বলুন তো ম্যাডাম? আমিও তো তাই ভাবছি, কেন হয় এমনটি? তাও আবার আমার মতন একটা উড়নচণ্ডী মহিলার জন্যে, যার সাজগোজ নেই, শাড়ি পরা নেই, গায়ে গয়না নেই, জিন্স পরে, রাকস্যাক নিয়ে চলে, চুলগুলো ছোট ছোট ছেলেদের মতন করে কাটা, আর ওই সারাক্ষণ পাখি দেখে বেড়ায়। দুটো কথা বলছি ম্যাডাম। বলুন না, নয়তো আর যে সময় হবে না। এই জ্যোৎস্না ভেজা হিমেল রাতে, জঙ্গলের নিঝুম পরিবেশে বলুন, যা ইচ্ছে করে বলুন। দেখুন, আমি আপনার বাইরের সাজ পোশাকের সৌন্দর্য দেখিনি, মানুষটাকে দেখেছি। তাইতে আচ্ছা কি যে বলি। আচ্ছা বেশ, আরেকটা কি কথা? আপনিও কি শেষ পর্যন্ত শুধু পাখি দেখার জন্যেই প্রথম দিনের পরে আরো 5টা দিন থাকলেন আপনি এখানে? প্লিজ চুপ করে থাকবেন না, তাহলে আমার মনের ভেতরে সব ভাবনা চিন্তাগুলো ওলট পালট হয়ে যাবে। কি হলো? অনেকক্ষণ হয়ে গেছে, কিছু তো বলুন। রাতের এই স্নিগ্ধ পরিবেশ, এই নিবিড় জ্যোৎস্না, এই স্তব্ধতার সঙ্গে আপনার হাতের উপর আমার হাতের স্পর্শ কিছুই বলছে না। তারপরেও আরও কিছু বলার বাকি আছে মিস্টার বিশ্বাস। শুধু ফিল করুন, চুপ করে বসে ফিল করুন, জাস্ট বসে থাকুন। এই যে অনুভবের সময়, ফিল করুন, বসে থাকুন। এই যে আসুন ক্যানভাসে। আসুন ম্যাডাম, এই যে ক্যানভাস শুদ্ধ ফ্রেমটা আপনাকে দিলাম, কাল সঙ্গে নিয়ে যাবেন। বেশি ভারী না, নিন। কই দেখি। কিন্তু এটা কি? এ তো দেখছি এক উড়ন্ত পাখির ছবি। না, শুধু পাখি কি? কাল ফিরে যাওয়ার পথে দিনের আলো ভালো করে দেখবেন ম্যাডাম, ওই আকাশের দিকে ডানা মেলা উড়ন্ত নিঃসঙ্গ পাখিটার চোখে কোনো ভাষা আছে কিনা। সকালে এই ছবিটাই আঁকছিলেন বুঝি? ঠিক ধরেছেন। কিছু একটা আঁকার চেষ্টা করেছিলাম, কি হয়েছে জানি না, কিন্তু আপনাকেই দিতে ইচ্ছা হলো। বেশ বেশ, নিলাম। দিনের আলোয় ভালো করে ছবিটা পাখির কি ছবি এঁকেছে দেখব। দেখবেন ম্যাডাম, আর যদি কখনো মনে হয় এই অচিন পাখির সঙ্গে আপনার কোনো মিল খুঁজে পেয়েছেন, তাহলে এই ছবিওয়ালাকে জানাতে ভুলবেন না যেন। নিশ্চয়ই মনে রাখবো। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? কি বলুন? আপনি তখন মনে মনে গুনগুন করে একটা গান গাইছিলেন, একটা গান গিয়ে শোনাবেন ঘরে যাওয়ার আগে? শুনবেন? বেশ। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি শুধু হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। চমৎকার, চমৎকার, ওয়ান্ডারফুল। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।